তো ৩৯ পৃষ্ঠার ৪ দাগের যে ২ নম্বরের প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি। ১ নম্বর প্রশ্নটা বলেছে বার্ষিক ৫% সরল সুদের হারে এক ব্যক্তি কিছু টাকা ব্যাংকে জমা রাখেন। ৫ বছর পর তিনি মোট কত টাকা পাবেন যেখানে সুদ আসল থেকে ১২৫০ টাকা কম। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি তিনি পি টাকা জমা রাখেন। তাহলে ৫ বছর পরে সুদ আসলে তিনি কত পাবেন? পি প্লাস পিটা হচ্ছে আসল প্লাস সুদটা, তাহলে সুদ কী হবে? পি ইন্টু ৫ গুণ ৫/১০০ টাকা। তাহলে এখানে ৫ দিয়ে যদি আমরা এখানে ১০০কে কাটি তাহলে হবে কত? ২০ আবার ৫ দিয়ে কাটলে হবে ৪, অর্থাৎ P/4, অর্থাৎ তিনি ৫ বছর পরে সুদ আসলে পাবেন পি প্লাস P/4 টাকা। এবার আমরা প্রশ্নানুসারে লিখতে পারি সুদ আসল থেকে আসলটা বাদ দিলে হবে কত? ১২৫০। তাহলে আমরা পি প্লাস P/4 মাইনাস পি ইকুয়ালস টু ১২৫০, বা এখানে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিলে এই মাইনাস পি প্লাস পি কেটে যাবে, তাহলে P/4 ইকুয়ালস টু ১২৫০, যেখানে পি এর মান বাড়াবে হচ্ছে ৪ দিয়ে গুণ করলে ৫০,০০০ টাকা। তাহলে এখানে যদি পি এর মান ৫০,০০০ টাকা হয় তাহলে ৫ বছর পর সুদ আসলে কী হবে? পি প্লাস P/4, অর্থাৎ ৫০,০০০ প্লাস ৫০,০০০/4। তাহলে এখানে ৫০,০০০ প্লাস ৪ দিয়ে ৫০,০০০কে ভাগ করলে ১২৫০ হবে, অর্থাৎ ৫০,০০০-এর সঙ্গে ১২৫০ যোগ করলে ৬২,৫০০ টাকা। তাহলে এখানে কী হবে? আমাদের হচ্ছে এটা ৫ বছর পরে সুদ আসলে তিনি এত টাকা পাবেন। ২ নম্বরে বলেছে সুদের পর্ব ৬ মাস হলে ১০,০০০ টাকার ১.১/২ বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম পর্বে হচ্ছে ১০%, দ্বিতীয় পর্বে ২০% এবং তৃতীয় পর্বে ৪০%। অঙ্কটাকে আমাদের ৩ বার করতে হবে, কারণ কি এখানে ৬ মাস পর পর দেওয়া আছে এবং ৩ রকম সুদ দেওয়া আছে। তাহলে এখানে ১০,০০০ টাকার প্রথম বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে? তাহলে লিখবো আমরা ১০,০০০ গুণ ১ প্লাস ১০/২, যেহেতু পর্ব ২ আমাদের, সেই জন্য আমরা লিখব ১০/২ গুণ ১০০ টাকা, অর্থাৎ ১০,০০০ গুণ এখানে কাটলে একটা শূন্য কেটে গেলে ১ যোগ ১/২০ টাকা হবে। তাহলে আমরা এখানে কীভাবে লিখবো সেটাকে? যেটা লসাগু করলে হবে ১০,০০০ গুণ ২১/২০, তাহলে ২০ দিয়ে এটা কাটলে ৫০০ হবে, ৫০০-র সঙ্গে ২১ গুণলে হবে ১০,৫০০ টাকা। এই টাকাটা আমাদের দ্বিতীয় বছর শুরুতে হবে আসল, তাহলে দ্বিতীয় বছর শেষে আমরা কত পাবো? দ্বিতীয় বছরের বা দ্বিতীয় পর্বের শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে? ১০,৫০০ গুণ ১ যোগ আমাদের ২০% বলেছে এখানে, তাহলে ২০/২ ইন্টু ১০০, বা আমরা ২০/২০০ ডাইরেক্ট লিখতে পারি। এবার কী হবে? ১০,৫০০ গুণ এটা দিয়ে কাটলে কত হবে? দেখো ৫ হবে, ৫ দুগুণ ১০, অর্থাৎ ১/১০। এইটা যোগ করলে হবে কত? ১০,৫০০ গুণ ১১/১০ হয়ে যাবে। এখন ০ কেটে দিয়ে এখানে ১,০৫০-এর সঙ্গে ১১ গুণ করলে হয়ে যাবে আমাদের ১১,৫৫০ টাকা। এই ১১,৫৫০ টাকা কী হবে? তৃতীয় পর্ব যে হবে, তৃতীয় পর্বের শুরুতে হবে মূলধন, তাহলে তৃতীয় পর্বের শেষে সমূল চক্রবৃদ্ধিটা কত হবে? ১১,৫৫০ গুণ ১ যোগ ৪০/২০০ করলাম, কারণ তৃতীয় পর্বের শুরুতে যে ৪০% সুদ দিচ্ছে। তাহলে এখানে কাটলে হবে, দেখো ৪০ দিয়ে ২০০ কাটলে ৫ হবে, তাহলে ১ যোগ ১/৫ হবে, বা ১১,৫০০ গুণ ৬/৫, এটা লসাগু করলে হবে। ৫ দিয়ে এটাকে কাটো এবং গুণ করো, কাটাকাটি করলে হবে আমাদের ১৩,৮৬০ টাকা। এটাই হবে আমাদের উত্তরটা। ৩ নম্বরে বলেছে যদি x ইকুয়ালস টু √5 + 1 হয় তাহলে দেখাও যে x² - 2x = 4। তাহলে আমরা কী করলাম? x² - 2x অংশটাকে নিয়ে নিলাম, নিয়ে x এর মানটা এখানে তাহলে কী হবে? x² আকারে লিখবো, -2 ইন্টু x এর মানটা আবার বসাবো। তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার আকার আছে, তাহলে কী হবে? a², অর্থাৎ √5 এর স্কোয়ার করলে 5 হবে, প্লাস 2 ইন্টু √5 ইন্টু 1, অর্থাৎ 2√5 হবে, প্লাস এখানে 1 স্কোয়ার করলে 1 হবে, -2√5, এখানে প্লাসে মাইনাসে -2 হবে। তাহলে এটা কেটে যাবে, তাহলে ৫ আর ১ ৬, ৬ থেকে 2 চলে গেলে এখানে ৪ হবে। তাহলে দেখো ডান দিকে আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, ডান পক্ষ। ৪ নম্বরে বলেছে বাস্তব সহগযুক্ত একচল যেটা x হবে বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণের x² এবং x0 এর সহগ সমান যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজগুলির অনন্যক তা এবং প্রথম সমীকরণ দুটির অভিন্ন যুক্তি সহকারে দেখাও। এটা তোমরা পেয়ে যাবে কোষে দেখি 1.5 যে অধ্যায়টা আছে তার পেজ নাম্বার ২৯ নম্বর পৃষ্ঠায় কোশ্চেন নাম্বার ১০ অঙ্কটা। সেটা কী ছিল অঙ্কটা? যে সমীকরণের বীজগুলি x² + px + 1 = 0 সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণটি গঠন করো। এই অঙ্কটা আর যে প্রশ্ন দেওয়া আছে এই অঙ্কটা দুটোই এক। তাহলে আমরা কি করব? এখানে যেহেতু সমীকরণটা দেওয়া আছে সমীকরণটা আমরা নিয়ে নিলাম, এবার এটাকে আমরাকে দ্বিঘাত সমীকরণ আকারে সাজাবো, যেটা আমরা বীজ দুটি বের করব। তাহলে কী হবে? x² - ইন্টু -p
ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াস টু জিরো, যেখানে এর মান হবে ওয়ান এবং বি এর মান হবে মাইনাস পি এবং সি এর মান হচ্ছে ওয়ান। তাহলে আমরা ধরে নিচ্ছি সমীকরণটির বীজ আলফা এবং বিটা। তাহলে আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা আকারে মানটা আমরা বের করবো। তাহলে আলফা প্লাস বিটার মান কী হবে, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি এর মান কত, এখানে পি মাইনাস পি, তাহলে মাইনাস পি বাই ওয়ান। তাহলে অ্যাকচুয়ালি আমাদের আলফা প্লাস বিটার মান অর্থাৎ বীজ দুটির সমষ্টি বেরোবে মাইনাস ওয়ান। আর বীজ দুটির গুণফল কী হবে, সি বাই এ, তাহলে এখানে সি এর মান কত ওয়ান এবং এর মান ওয়ান, তাহলে অ্যাকচুয়ালি আমাদের হবে ওয়ান। এবার আমরা করব যে সমীকরণটার বীজদ্বয়, এখানে বলছে এখানে কি বলছে, সেই সমীকরণটা কী হবে, এখানে অনন্যক হবে। তাহলে আমরা যে সমীকরণটা তৈরি করব তার অনন্যক কী হবে, ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই আলফা এবং ওয়ান বাই বিটা, যেহেতু এখানে বীজ দুটি কী ছিল, আলফা বিটা, তাহলে ওই সমীকরণটা কী হবে আমাদের, যেটা হবে সেটা হচ্ছে ওয়ান বাই আলফা এবং ওয়ান বাই বিটা। তাহলে ওয়ান বাই আলফা এবং ওয়ান বাই বিটা যদি বীজদ্বয় হয় তাহলে সমীকরণটা কী হবে, সমীকরণটা হবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ইন্টু এক্স প্লাস ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা ইকুয়াস টু জিরো। কারণ এখন আমরা কী করবো, এক্স স্কোয়ার মাইনাস এই অংশটাকে আমরা যদি লসাগু করি তাহলে কী হবে, বিটা প্লাস আলফা বা আলফা প্লাস বিটা লিখলেও হবে, তাহলে বিটা প্লাস আলফা বাই আলফা বিটা ইন্টু এক্স প্লাস এখানে কী হবে ওয়ান বাই আলফা বিটা ইকুয়াস টু জিরো। এবার আমরা আগে বের করেছি আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান, সেক্ষেত্রে আমরা মান দুটো বসিয়ে দেবো। বসিয়ে দিলে এখানে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস পি বাই ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান বাই ওয়ান ইকুয়াস টু জিরো। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস এখানে ওয়ান হবে ইকুয়াস টু জিরো। দেখো আমরা যেই সমীকরণটা ধরলাম অনন্যক, তার আগের সমীকরণটা আমাদের একই আছে। তাহলে আমরা অঙ্কটা এইভাবে সমাধান করব। 5 নম্বরে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত বহিস্থ বিন্দু পি থেকে পি কিউ ও পি আর বৃত্তের দুটি স্পর্শক পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল 60 বর্গ সেমি হলে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব নির্ণয় করো। তাহলে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে কিউ বিন্দুতে এবং আর বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, যেক্ষেত্রে হচ্ছে ও কিউ লম্ব হচ্ছে পি কিউ এবং ও আর লম্ব হচ্ছে পি আর। তাহলে এখানে কি বলেছে, পি কিউ ও আর এই যে চতুর্ভুজটা তার ক্ষেত্রফল বলেছে 60। তাহলে দেখো এখানে আমাদের যেহেতু একই বৃত্তের দুটি স্পর্শক, তাহলে স্পর্শক দুটি সমান হবে এবং এই কোণ দুটো সমান 90 ডিগ্রি করে হবে। তাহলে এই দুটো ত্রিভুজের অর্ধেক করলে এখানে যে এখানে যে চতুর্ভুজটা আছে তার ক্ষেত্রফল যদি 60 হয় তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে অর্ধেক করে, অর্থাৎ 30 করে হবে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ পি কিউ ও এর ক্ষেত্রে কী লিখব, ক্ষেত্রফলটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি এখানে কী হবে, পি কিউ এবং উচ্চতা হচ্ছে ও কিউ, তাহলে পি কিউ ইন্টু ও কিউ ইকুয়াস টু 60/2, যেহেতু অর্ধেক হবে। এবার আমরা কী করবো, নিচের 2 যদি সরিয়ে দিই তাহলে পি কিউ ইন্টু এখানে ও কিউর মান কত 5, ব্যাসার্ধ 5 বলেছে, তাহলে ও পি কিউ ইন্টু 5 ইকুয়াস টু 60 বা পি কিউ হচ্ছে 12। তাহলে আমরা কী পেলাম, পি কিউর মানটা পেয়ে গেলাম কত 12 আর এটার মান হয়ে গেল আমাদের কত 5। তাহলে আমরা এই দূরত্বটা পেয়ে যাবো যেহেতু সমকোণী ত্রিভুজ। তাহলে ও পি ইকুয়াস টু কী হবে, ও পি ইকুয়াস টু হয়ে যাবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের রুট ওভার। তাহলে সেখানে আমরা রুট দিয়ে ও কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার করে দেবো, মানটা বসিয়ে দেবো। তাহলে এখানে কত হবে 25, এখানে 12 স্কোয়ার করলে 144, যোগ করলে হবে 169-এর রুট অর্থাৎ 13। তাহলে ও বিন্দু থেকে পি বহিস্থ বিন্দু দূরত্ব কত হলো আমাদের 13 সেমি হলো। 6 নম্বরে বলেছে 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি জ্যা এ বি ইকুয়াস টু 4 সেমি এবং এসি ইকুয়াস টু 3 সেমি, কোণ বি এ সি এর মান কত হবে। তাহলে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এখানে বলেছে 2.5, তাহলে ব্যাসটা কত হবে, বিসি হবে কত আমাদের 5 সেমি হবে। এবার আমাদের দেখতে হবে যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াস টু বিসি স্কোয়ার হয় কিনা। তাহলে আমরা দেখে নিচ্ছি এ বি স্কোয়ার, এ বির মান কত 4, তার মানে 4 কত হবে 16 এবং এসির মান কত 3, তাহলে এসি স্কোয়ার করলে কত হবে 9, তাহলে 16 + 9 ইকুয়াস টু 25 হচ্ছে। তাহলে বিসির মানটা কত বের করেছি আমরা 5, তাহলে বিসির মান 5, বিসি স্কোয়ার করলে 5 স্কোয়ার 25, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াস টু অতিভুজ স্কোয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ কোণ এখানে বি এ সি এর মান হচ্ছে কত 90 ডিগ্রি, কারণ এক্ষেত্রে হচ্ছে বি এ লম্ব এসি। এবার 7 নম্বরে বলেছে ত্রিভুজ এবিসি এর বিসি এর সমান্তরাল সরলরেখা এ বি ও এসিকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো এ ডি বাই এ বি ইকুয়াস টু এ ই বাই এসি। তাহলে আমরা অঙ্কটাকে এইভাবে লিখব, আমরা কি জানি এডি বাই বিডি ইকুয়াস টু এ ই বাই সিই, তাহলে সেটা লিখে নিলাম। এবার আমরা এটা কী করবো, উল্টো করে দেবো, অর্থাৎ বিডি বাই এডি ইকুয়াস টু সিই বাই এই করবো। এবার আমরা উভয় পদের সঙ্গে 1 করে যোগ করে দেবো।
তাহলে বিডি বাই এডি প্লাস ওয়ান বা সমান চিহ্ন সিই বাই এই প্লাস ওয়ান করবো। এবার এটাকে লসাগু করলে কী হবে, বিডি প্লাস এডি বাই এডি ইকুয়াস টু সিই প্লাস এই বাই এই। তাহলে বিডি প্লাস এডি মানে হচ্ছে আমরা কী পাবো, এবি পাবো। তাহলে এবি বাই এডি ইকুয়াস টু এসি, সিই আর এই যোগ করলে হবে এসি। তাহলে এখানে কী হবে, এসি বাই এই। এবার এটাকে আমরা উল্টো করে দিচ্ছি, তাহলে কী হলো, এডি বাই এবি ইকুয়াস টু এই বাই এসি। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছে। এটা তোমরা পেয়ে যাবে 238 পৃষ্ঠা, অধ্যায় নাম্বার হচ্ছে 18। এটা থ্যালাসের যে উপপাদ্যটা রয়েছে সেই উপপাদ্য অনুসারে এটাকে প্রমাণ করতে হবে। এবার 8 নম্বরে বলেছে এ একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট দুটি নিরেট ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট গোলক তৈরি করা যাবে তাদের আয়তনের অনুপাত কত হবে। তাহলে এখানে ঘনক থেকে যদি আমরা গোলক নিই, গোলকের ব্যাসটা কত হবে, সে ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে গোলকটার ব্যাসও আমাদের এ হবে। আর এখানে আমাদের এই ঘনক থেকে যদি আমরা শঙ্কুটা নিই তাহলে শঙ্কুর উচ্চতাটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ এ হবে। এবং এখানে যে ব্যাসার্ধটা হবে সেই ব্যাসার্ধটা কিন্তু এ বাই 2 হয়ে যাবে, অর্থাৎ ব্যাস হচ্ছে আমাদের, এখানে যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে এখানে ব্যাসার্ধ কী হবে, তার অর্ধেক, অর্থাৎ এ বাই 2। তাহলে এখানে আমরা লিখব এ বাই 2। এবার আমরা কী করব, এই আয়তন দুটোর অনুপাত বের করব। তাহলে আমরা কী করব, শঙ্কুর, এখানে বলেছে শঙ্কু এবং নিরেট গোলকের আয়তন। তাহলে প্রথমে শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই ইন্টু আর স্কোয়ার বলতে এখানে এ বাই 2 এর স্কোয়ার ইন্টু এইচ, এখানে এটাই হবে। আর নিচে গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব। এখানে আর বলতে কী হবে, এখানে এ হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ এ বাই 2 তার কিউব। এখন আমরা পাই পাই সরিয়ে দিব, সরিয়ে দিলে কি হবে, এখানে দেখো এটাকে আমরা যদি উল্টো করে দিতাম, এখানে দেখো 1/3, এখানে এখানে নিচে 3 সরে যাবে দুদিক থেকে। তাহলে এখানে উপরে কি হতো, পাই ইন্টু এ স্কোয়ার বাই 4, আর এখানে এ হতো, আর অর্থাৎ কিউব হতো। তাহলে এ কিউব বাই 4 হবে এখানে উপরে, আর নিচে কি হবে, 1/3 চলে গেল, কেটে যাবে। তাহলে 4 ইন্টু এখানে হবে এ কিউব বাই 8। এবার আমরা কি করব, এ কিউব বাই 4 ইন্টু এখানে দেখো 4 দিয়ে এটাকে কাটলে 2 হবে, তাহলে 2টা উপরে চলে যাবে, এ কিউবটা নিচে আসবে। তাহলে এ কিউব কেটে যাবে, 2/4, তাহলে 2/4কে কাটলে হবে হাফ, অর্থাৎ 1:2 হবে। তাহলে শঙ্কুর আয়তন এবং গোলকের আয়তন হবে কত, 1:2। 9 নম্বরে বলেছে একটি পিচবোর্ডের একটি আয়তন, নরম পিচবোর্ডের একটি আয়তকার টুকরোর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য বরাবর টুকরোটিকে জড়িয়ে যে লম্ববৃত্তাকার চোঙ পাওয়া যাবে তার পার্শ্বতলের ক্ষেত্রফল 100 বর্গ সেমি হলে চোঙটির উচ্চতা কত। তাহলে এখানে যে একটা বোর্ড আছে, বোর্ডের প্রস্থ ধরছি এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে 4x। এবার এইটাকে যখন আমরা একটা চোঙ বানাবো তখন এই 4xটাই কিন্তু হয়ে যাবে আমাদের কি, পরিধিটা, অর্থাৎ 2 পাই আরটা। আর এখানে উচ্চতা যেটা থাকবে সেটা এক্সটাই থাকবে। তাহলে আমরা এখানে পরিধি ধরে নেব 2 পাই আর সমান চিহ্ন 4x, অর্থাৎ 2 পাই আর এইচ বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল সমান চিহ্ন 100 হবে প্রশ্নানুসারে। তাহলে 2 পাই এর এক্সটা কি 4x, 2 পাই আরটা। তাহলে 4x ইন্টু উচ্চতা হচ্ছে x, তাহলে 4x ইন্টু এইচের মান x, তাহলে 4x ইন্টু x ইকুয়াস টু 100 বা এক্স স্কোয়ার হয়ে যাবে, ইন্টু 100, এক্স স্কোয়ার ইকুয়াস টু 100 বাই কী হবে 4, অর্থাৎ এক্স এর মান কী হবে √25, 4 দিয়ে 100কে কাটলে 25 হবে, তাহলে √25, এক্স এর মান হবে 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উচ্চতা হচ্ছে আমাদের কত, 5। 10 নম্বরে বলেছে একটি সমকোণী ত্রিভুজের ধনাত্মক সূক্ষ্মকোণ থিটা এর পরিপ্রেক্ষিতে লম্ব ও অতিভুজের অনুপাত 12:13 হলে লম্ব ও ভূমির অনুপাত এবং অতিভুজ ও ভূমির অনুপাত নির্ণয় করে দেখাও। সেক স্কোয়ার থিটা ইকুয়াস টু 1 + tan স্কোয়ার থিটা। তাহলে এখানে এ বি সি ত্রিভুজের বি কোণটা যদি সমকোণ হয় তাহলে এটা লম্ব হচ্ছে এ বি হবে প্রশ্নানুসারে, এবং এসি ধরে নিচ্ছি 13 একক। তাহলে 12 একক এবং 13 একক ধরে নিলাম। তাহলে আমাদের কী বের করতে হবে, বিসির মানটা বের করতে হবে। তাহলে বিসি কী হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে আমরা সেই অনুযায়ী √ওভার দিয়ে সেই মানটা বসাবো, বের করবো হচ্ছে 5। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ বের করতে বলছে। তাহলে বাম পক্ষ কী আছে, সেক স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি, সেক স্কোয়ার থিটা আমরা জানি কি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ এখানে যেহেতু স্কোয়ার, তাহলে আমরা কি করব, এখানে এসি স্কোয়ার হচ্ছে 13 তার স্কোয়ার, আর বিসি কত 5, তাহলে 5-এর স্কোয়ার ইকুয়াল টু কী হবে 169/25 হবে। এবার 1/10, 1 + tan স্কোয়ার থিটা, তাহলে 1 + tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হবে 1 + 10 স্কোয়ার থিটা কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এখানে কি এবি এবং ভূমি হচ্ছে বিসি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে 1 + 12 স্কোয়ার বাই 5 স্কোয়ার, অর্থাৎ 1 + 144/25 হবে স্কোয়ার করলে। এটা লসাগু করলে দেখবে 169/25। দেখো মান দুটো সমান হয়ে গেল, সেক্ষেত্রে আমরা এটাকে
প্রমাণিত করে দিতে পারলাম। 11 নম্বর কী বলেছে, একটি ঘূর্ণায়মান রশ্মি কোনো একটি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক পাক সম্পূর্ণ ঘোরার পরে এক অর্ধ পাক ঘুরে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ত্রিকোণমিতিক পরিমাপে কোণটি বৃত্তীয়মান বের করতে বলেছে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত হচ্ছে এদিক ঘড়ি কাঁটা ঘুরে সবসময় এদিকে, কিন্তু বিপরীত যদি একবার ঘুরে তাহলে 360 ডিগ্রি ঘুরবে। আবার অর্ধেক ঘুরলে কত হবে, 180 ডিগ্রি হবে। তারপরে 30 ডিগ্রি, তাহলে 360 যোগ 180 যোগ 30 হবে কত, 570। তাহলে কোণ উৎপন্ন করবে কত, 570 ডিগ্রি। এবার কোণটির বৃত্তমান কত হবে, 570/180 পাই। এবার 0 কেটে গেলে 57 পাই বাই 18, এটাই হচ্ছে আমাদের বৃত্তীয় মান। 12 নম্বরে বলেছে প্রমাণ করো এক্স বার ইকুয়াস টু এ প্লাস এইচ ইউ, যেখানে এক্স বার ইকুয়াস টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, যেখানে ইউ বার ইকুয়াস টু কি সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই, এবং ইউআই ইকুয়াস টু এক্স আই মাইনাস এ বাই এইচ। তাহলে আমরা কি করব, এখানে এই অংশটুকু আমরা নিয়ে নিব, ইউ বার ইকুয়াস টু সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই। এবার আমরা দেখো ইউআই এর মানটা আমরা এখানে লিখতে পারি, তাহলে ইউআই এর মানটা আমরা এখানে লিখে দেবো ইন্টু আকারে, সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এ বাই এইচ, আর নিচে সামেশন অফ এফ আইটা লিখে দেবো। আমরা কী করলাম, 1/s-টাকে বাইরে করে দিলাম, ইন্টু করে সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস 1 করবো, আর নিচে সামেশন অফ এফ আইটা রেখে দেবো। এবার 1/s-টা রেখে দিলাম, ইন্টু এখানে দেখো সামেশন অফ এফ আই এক্স আই করে দিলাম, এবং এটার সঙ্গে কী হবে, সামেশন অফ এফ আই ইন্টু এ, আর নিচে সামেশন অফ এফ আই রাখলাম। এবার আমরা এটাকে ভাগ করতে পারি, মানে দুটো ভাগে ভাগ করতে পারি, সেটা কি সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই মাইনাস সামেশন অফ এফ আই ইন্টু এ বাই সামেশন অফ এফ আই। এফ আই কেটে যাবে, সামেশন অফ এফ আইটা। তাহলে এটার মান কি, এটার মান হচ্ছে এক্স বার। তাহলে আমরা লিখব ইউ আর ইকুয়াস টু 1/h ইন্টু এক্স বার মাইনাস এ। তাহলে দেখো এবার এইচটা যদি আমরা এটার সঙ্গে গুণ করে দিই, তাহলে এইচ ইন্টু ইউ বার ইকুয়াস টু এক্স বার মাইনাস এ, বা এক্স বারটা কী হবে আমাদের, এটা এদিকে চলে আসবে, তাহলে এ প্লাস এইচ ইউ বার, এটাই আমাদের প্রমাণ করতে বলেছি। এটা তোমরা পেয়ে যাবে কোথায়, পেজ নাম্বার 334 পৃষ্ঠার কোশ্চেন নাম্বার 13, যেটা প্রয়োগ আছে। পেজ নাম্বার হচ্ছে, যেটা চ্যাপ্টার হচ্ছে আমাদের 26 নম্বর চ্যাপ্টার।